প্রিয় বন্ধুগণ, লাইভে আপনাদের স্বাগতম। কোনো সন্দেহ নেই আমরা খুব ভয়ংকর একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সারা দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। এখন অনেকগুলো প্রশ্ন আছে যে এই যে বন্যার পানি কোথা থেকে এলো? এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন এটা ভারতের সৃষ্টি, কেউ বলছেন এটা কৃত্রিমভাবে ভারত এটা করছে। কেউ বলছেন যে শেখ হাসিনা এবং মোদি মিলে পানি ঢেলে দিয়েছেন। এরকম নানান কথা আছে এবং বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে হতাহতের ঘটনা, ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো বিটিভির রোল প্লে করছে। আওয়ামী লীগের সময় যেরকমটা বিটিভি থাকতো আরকি। অর্থাৎ বাতাবি লেবুর ফলন, ব্যাপক ফলন, সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো। এরকম বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে কেমন যেন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সব ঠিক আছে, কোনো কিছু হচ্ছে না। এমন একটা ভাব তাদের মধ্যে। কেন এই ভাব সেটা আ আ আমরা জানি। ক্ষমতায় যারাই থাকে তাদের একটা ধারণা থাকে যে বা ধারণা তৈরি হয়ে যায়। যাই কিছু ঘটুক না কেন মানুষকে বলা যাবে না। এই জিনিসগুলা প্রচার করলে, সামনে আনলে মানুষ চালাক হয়ে যাবে, মানুষ জানবে, মানুষ এটার সমাধান চাইবে। তো রাজনীতিবিদরা বা এই ক্ষমতায় যারাই থাকে তারা তো সমাধান করার জন্য ক্ষমতায় আসেনি। তাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে। এটাই বাস্তবতা। আপনি যতই নতুন স্বপ্ন দেখুন না কেন, সেই আ পয়সার এপিঠ ওপিঠের মতোই আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না যে তাদের প্রতিশ্রুতি, তাদের নানান ভুগিচুগি কথাবার্তা আসলে ভুগিচুগি থেকে যাচ্ছে। এটাতে তেমন কোনো বাস্তব আম সমাধান আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, এবার আমরা চলুন একটু ইতিবাচক কয়েকটি বিষয় দেখি। আম আমরা এই তর্ক থাকবে যে ভারত কি করেছে, বাংলাদেশ কি করেছে। কিন্তু আমরা একটু ইতিবাচক বিষয়টা দেখি। বাংলাদেশের মানুষদের এই আচরণটা আমাকে বরাবর মুগ্ধ করে। সেই আচরণটা কি? আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। বন্যা দুর্গত সনাতন ধর্মাবলম্বীরা আশ্রয় নিয়েছেন মসজিদে। এটা একটা যেরকম খবর। আ একটু দাঁড়ান, আমি দেখি আমাকে একটু ছোট করে বড় করে আপনাদের খবরগুলো দেখাতে পারি কিনা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। সেই অনুরোধ বরাবরের মতো আছে, থাকবে। আপনারা আমাকে নিশ্চিত করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন। আমি যে স্ক্রিনটি দেখাতে চাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন খবরের এটা দেখা যাচ্ছে যে আ সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদেরকে মসজিদে আশ্রয় দিয়েছে। এটা আসলে অভূতপূর্ব। আমি খুবই ধন্যবাদ জানাই যারা এই মহান কাজটি করেছেন। আ ধর্ম, বর্ণ সবকিছুর পরে আমরা মানুষ, আমরা এই পৃথিবীর বিভিন্ন প্রাণীকুল, আমাদের গুরুত্ব থাকা উচিত যেকোনো আ বাড়িঘর বা ধর্মীয় উপাসনালয়ের ওপরে। এরপরের দেখুন, একজন বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ আ আ ভিক্ষু। তো বৌদ্ধ ভিক্ষু তিনি একজন মুসলমানের গায়ে এই চাদরটি দিচ্ছেন। এটা আ বর্তমান ঘটনা কিনা এটা নিশ্চিত হইনি। কিন্তু এরকম বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা বোট নিয়ে ত্রাণ দিচ্ছেন, উদ্ধার আ সাহায্য পাঠাচ্ছেন, এটা আমি দেখেছি। অসংখ্য নিউজে দেখেছি। এরপরে বরিশালে আপনারা এই খবরটি জানেন। অনেকেই এটা নিয়ে বেশ আলোচনা এসেছে যে বন্যা দুর্গত মানুষের জন্য আ পাঠানো হলো দুর্গোৎসবের টাকা। দুর্গোৎসব থেকে আ সঞ্চয় করা যে টাকা হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মানে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মনে করে শারদীয় উৎসবকে। তো সে শারদীয় উৎসবের জন্য সারা বছর ধরে কিন্তু তার টাকা জমিয়ে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো সেক্ষেত্রে আ সেই টাকার অংশ, একটা বড় অংশ কিন্তু বন্যা দুর্গতদের মধ্যে দেয়া হয়েছে। এটা চমৎকার একটা উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখুন। এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু বছর দেখেনি কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বেশি ত্রাণ উঠেছে যে টিএসসিতে জায়গা হচ্ছে না সেই আমাদের প্রিয় জায়গাটি। তো উপচে পড়া ভিড়, মানুষের ভিড় যে ত্রাণ সংগ্রহ করে সেগুলো পাঠানো হবে। মানে এইটা অভূতপূর্ব একটা দৃশ্য। আ তারপরে এটা তো আমরা দেখলামই, তাই না? তারপরে দেখুন বন্যা দুর্গত সনাতন ধর্মাবলম্বীদের আশ্রয় দিয়েছে মসজিদ। একটু আগে যেটা বলছিলাম সেটা আমার মুখের দাবি নয়। এটা দেশ রূপান্তরে আপনারা পড়তে পারবেন। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তা করার জন্য তহবিল সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কনসার্ট চলছে। আজ শুক্রবারের ঘটনা এটি। যে আজ শুক্রবার বিকেলে ৪ টার পর টিএসসির সামনে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে এই কনসার্ট শুরু হয়। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। কনসার্টে গান শুনতে আসা ব্যক্তিদের অনেকেই খাবার, স্যালাইন, শুকনো খাবারসহ নানান আ খাদ্যপণ্য জমা দিচ্ছেন। কেউ নগদ অর্থও দিচ্ছেন আয়োজকদের কাছে। কনসার্ট যেরকম হচ্ছে তেমনি
মোল্লা মৌলবীরা যে ওয়াজ মাহফিল করে, যদিও তাদের এইসব বিষয়ে আমার যথেষ্ট সমালোচনা আছে, কিন্তু তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে সেখান থেকে টাকা তুলতে পারে। তারা সেটা করবে কিনা, তাদের সেই সৎ উদ্দেশ্য আছে কিনা, সেটা আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। তাদের মধ্যে থেকে দেখব তারা কি করে। এই যে শুধু মানুষ পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই পৃথিবীর সকল প্রাণী গুরুত্বপূর্ণ। এই যে কুকুরটিকে রেস্কিউ করে ২ নারী নিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি স্যালিউট জানাই। এবং যাদের বাড়িতেই কুকুর, বিড়াল সহ যেকোনো প্রাণী আশ্রয় নিলে আপনারা তাদের আশ্রয় দেবেন। তাদের আপনাদের খাবার থেকে তাদের কিছু খাবার দেবেন। কারণ আপনার জীবনটা যেমন গুরুত্বপূর্ণ, তার জীবনটাও গুরুত্বপূর্ণ। এবং আপনি বেঁচে থাকলে যেরকম পরিবেশের জন্য উপকার-অপকার অনেক কিছুই আছে, এই প্রাণীগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আ তো এইটুকু মানবিক আচরণ দেখাবেন। এমনও তো হতে পারে যে আপনি বেঁচে থাকবেন না। এমনও তো হতে পারে যে এই ভয়াবহ বন্যা আপনি সারভাইভ করতে পারবেন না। তো যেমন আপনার জীবনের কোনো এখন নিশ্চয়তা পাচ্ছেন না, তেমনি এই প্রাণীগুলোরও পাশে আপনারা থাকবেন, সেটা অনুরোধ করছি। এবার আসি ভারত প্রসঙ্গে। আমি ইতিবাচক বিষয়গুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে হ্যাঁ, শুধুমাত্র ভালোবাসা, এটা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমি মনে করি যে বাংলাদেশ কখনো পথ হারাবে না এই মানুষগুলোর জন্য। অর্থাৎ মানুষের বিপদে-আপদে একে অন্যের পাশে দাঁড়ানো, আ স্বার্থ স্বার্থ উজ্জ্বল রেখেও এই কাজগুলো হয় বাংলাদেশে। এই ব্যাপারে আমরা পরিচিত আছি। এই যে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে একদল এসেছে, তারা আসলে আলু পোড়া খাবে। তো তারা কি করছে? এই যে এরকম বাঁধ দেওয়ার চেষ্টা করছে। বলছে যে ভারত জল ছেড়ে দিয়েছে। তো এই কথাগুলো কতটা বাস্তবসম্মত, এই বিষয়টি চলুন আমরা একটু খোঁজখবর নিই। সেই সাথে আমি বাংলাদেশের আরেকটি দেখাতে চাই। এই স্টুপিডটাকে আপনারা চেনেন। আমি সাধারণত সচরাচর কাউকে স্টুপিড বলি না। কিন্তু এই যে নাহিদ, সে কি বলেছে? কোটার মানে কোটার বিরুদ্ধে দাঁড়িয়ে সে কোটায় উপদেষ্টা হয়েছে। ছাত্রদের এই যে হাসিনার এই স্বৈরাচারী আচরণ, দমন, পীড়ন এগুলোর প্রতিবাদে যে ছাত্ররা মাঠে নেমেছিল, তাদের সফলতা আর ফল সে ঘরে উঠেছে। অর্থাৎ সে সমন্বয়ক। আচ্ছা। সে বলছে সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেওয়া, খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। তথ্য উপদেষ্টা সে নাকি আবার। আচ্ছা, আ এই একই বক্তব্যে ভারতের অ্যাম্বাসেডর, তার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যে ধরনের গুজব হচ্ছে, ভারত বিদ্বেষী আচরণ হচ্ছে, এগুলো গুজব, এটা দুঃখজনক। এবং সেই সাথে এই ছেলেটাও পড়ে। এবার এই ছেলেটাকে নিশ্চয়ই আপনারা চেনেন, নাহিদ। তার বাবা একজন ধর্ষক। ধর্ষণ করতে গিয়ে বহুবার ধরা পড়েছে এবং পেশাগতভাবে তার বাবা একজন শিক্ষক। খুবই দুঃখজনক। একজন শিক্ষক তার প্রতিষ্ঠানের ছাত্রীদের যৌন হয়রানি, লিফটের মধ্যে চেপে ধরা, একা কক্ষে পেলে জাপটে ধরা, এই কাজগুলো করেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন। যারা দেখেননি, আমার লাস্ট ভিডিওটাতে দেখবেন এই নাহিদের বাবার ধর্ষণকাণ্ড। এবং ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে ছাত্রদের কাছে। তারপরে ছাত্ররা জুতো দিয়ে পেটায় এবং পরবর্তীতে সেই নারীর, সেই মেয়েটির, সেই শিক্ষার্থীর পায়ে ধরে ক্ষমা চাওয়ায়। এই ব্যাপারে নাহিদ তার বাবার কোনো শাস্তির আওতায় তার বাবাকে আনেনি। তার বাবা যে একজন ধর্ষক নাহিদ জানে। নাহিদের বাবার চেয়ে অনেক ক্ষমতাবান এখন নাহিদ। সে তার বাবার বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে পারত। কিন্তু সে তো ধর্ষকের সন্তান। সে তো ধর্ষণ এগুলোতে বিশ্বাস করে। তার বাবা বিএনপির রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, এমন প্রমাণ আছে তার বাবার অ্যাকাউন্টে। আমার কাছে স্ক্রিনশটস, ভিডিওস আছে। কিন্তু এটা আমার কনসার্ন না। তার বাবা কি রাজনীতি করে এটা ম্যাটার করে না। কিন্তু সেই যে সে তার বাবার ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের বিচার করল না। তার বাবা যখন ধর্ষণ করেছে তখন সে উপদেষ্টা ছিল না। এখন সে উপদেষ্টা। তার বাবা প্রথমত শিক্ষকতার পেশা, মহান পেশাটাকে কাজে লাগিয়ে ছাত্রীদেরকে এইভাবে যৌন হয়রানি, কাউকে চেপে ধরতো, ধর্ষণ করার চেষ্টা করতো। কারণ সে শিক্ষক। ওই ছাত্রীরা বেশি কোথাও নালিশ করতে গেলে মার্কস দেবে না, ফেল করে ফেলবে। এ ধরনের অপরাধে সে অভ্যস্ত। কিন্তু এখন যেহেতু সে সমন্বয়ক, তো সমন্বয়কের পিতা হিসেবে সে তো মানে রেপ পার্টি দেবে। তো এই বিষয়ে নিয়ে কি বলবেন? তো ধর্ষকের ছেলের কাছ থেকে আর আমরা কি ভালো করব? মানে ধর্ষকের সন্তান হওয়াটা অপরাধের না। কিন্তু যখন ধর্ষকের সন্তান সেই পিতার ধর্ষণকাণ্ডকে সমর্থন করে, তখন সে ধর্ষকের পিতা, ধর্ষকের সন্তান হিসাবেই ট্যাগ খাবে। যেমন রাজাকারের বাচ্চা হওয়াটা অপরাধ না। কিন্তু যে রাজাকারের বাচ্চা মনে করে তার বাবা ভালো কাজ করেছে, পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে আমাদের মুক্তিকামী মানুষদের তুলে দিয়েছে, এদেশের মা-বোনদের ধর্ষণ করিয়েছে, এবং সেটা ভালো কাজ, সেই সকল ব্যক্তিদের আমরা সরাসরিভাবেই রাজাকারের বাচ্চা বলি। এবং এটা তারাও সেই অপরাধে অপরাধী, কারণ তারা তাদের বাবার বা তাদের পৈতৃক যে কুকর্ম সেটাকে সমর্থন দিচ্ছে। তো এই সে বলছে, ধর্ষকের ছেলে নাহিদ, আপনারা দেখেন, সে বলছে এই দায়টা দিচ্ছে ভারতের উপরে। ভারত অমানবিক বলছে। আসলে কি তাই?
ভারত যদি অমানবিকতা দেখায় অবশ্যই সেটার আমরা নিন্দা জানাবো। কিন্তু আসলে ঘটনাটা কি? ঘটনা তো ইউনূস বলে দিয়েছেন। বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার করছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে তিনি সাক্ষাতে কথা বলেন প্রধান। আচ্ছা, তো দর্শকের পুত্র এটা তো করবেই। বরং তারা মানে তাদের পড়াশোনার স্তর দেখুন। আমি বারবার একটা কথা বলি, অশিক্ষিতর চেয়ে কুশিক্ষিত অনেক বেশি ভয়ঙ্কর। অশিক্ষিতরা আপনি দেখবেন সমাজে তারা ভয়ঙ্কর না। তারা আপনার হয়তো না বুঝে ২ একটা ভুলভাল করতে পারেন। কিন্তু তারা আপনাকে বিপদে ফেলবে না। কুশিক্ষিতরা মানে এই ধরনের সনদধারী শিক্ষিতরা, এই কুশিক্ষিতরা আপনাকে বিশাল বিপদে ফেলে দেবে। নাহিদ একই কাজ করছে যেটা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় মানুষের সাথে করেছে, তিরস্কার করেছে। যেমন আমি উদাহরণ দেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, যাকে অনেকে হাসাও মাহমুদ হিসেবে চেনেন, যাকে অনেকে বিএনপি মাহমুদ হিসেবে চেনেন। তার কি কাজ ছিল? সংবাদ সম্মেলনে যেকোনো প্রশ্নের তাকে করা হলে সে উত্তর একটাই দিত যে বিএনপি এটা করেছে। বিএনপির দোষে। বন্যা হয়েছে বিএনপির দোষে। ঠাডা পড়েছে, বাজ পড়েছে বিএনপির দোষে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিএনপির দোষ। সবকিছুতে সে বিএনপির দোষ দেখত। বিএনপির দোষ ছাড়া পৃথিবীর কোনো দোষ সে দেখত না। মানে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো। মানুষের সাথে তারা যে অন্যায়গুলো করছিল সেগুলো বিএনপির উপর দায় চাপিয়ে তারা সেই অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করত। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী গত ৪ই আগস্ট অর্থাৎ হাসিনা পলায়নের আগে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে সংবাদ সম্মেলনে যে এই হত্যা পুলিশ করেছে, এই অস্ত্র কোথায় বা এইরকম কিভাবে কেন গুলি চালালো? সে উত্তরে বলেছিল, "পুলিশের গুলিতে কেউ কোনো ছাত্র মারা যায়নি। যাদের হত্যা করা হয়েছে সেগুলো পুলিশের ইউনিফর্মে অন্য কেউ করেছে।" মানে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো। তো একই কাজ করছে নাহিদ। তারা তথাকথিত মেধাবীরা লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে বাংলাদেশটাকে ওই হাসান মাহমুদের মতো এবং ভারত বিদ্বেষী একটা সেন্টিমেন্ট তৈরি করে নিজেদের মানে এই যে ব্যর্থতা সেটা গোপন করার চেষ্টা করছে। বাংলাদেশের উন্মত্ত জনতা তো আছেই। মানে কিছু হইলেই ভারত যদি বিদ্বেষ দেখাইতে পারেন, ইহুদিন আসারার চক্রান্ত যদি একবার বলে ফেলতে পারেন, ব্যাস হয়ে গেল। এবার তার কিছু নমুনা দেখাই। এই দেখেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন, দ্যাট ইজ গুড। এই যে এখানে সেভেন সিস্টার নিয়ে কথা বলছে। আচ্ছা, আসছি আমি ধীরে, ধীরে। আ এটা কেন বোঝা উচিত আমি একজন বাংলাদেশী হিসেবে এটা আমার কিনা। তারা তাদের পকেট নিয়ে ভাবে। তো সেই পকেট নিয়ে ভাবা লোকজনদের কারণে আমরা কেন বিপদে পড়ব? দেখুন এখানে সময় টিভি তারা কি এই সময় টিভি ছিল কিন্তু একান্ত দালাল আওয়ামী লীগের। দেখতে পাচ্ছেন এখন ভোল্টা পাল্টিয়ে কি করছে? ভারতের পানিতে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা উপজেলা। এই যে শিরোনামটা আমি ১ম এ আমার বাংলাদেশের মিডিয়ার সমালোচনা করছি, তারপর ভারতের বিষয়ে আসছি। ভারতের পানি হলো কি করে? এই পানি ভারত তৈরি করে। পানি কি তৈরি করা যায়? তাহলে এই পানি ভারতের হলো কি করে? হিমালয় পর্বতমালায় যে জল, যে ধারা অব্যাহত আছে, অর্থাৎ আমাদের এই সমুদ্র বিভিন্ন জলাশয় থেকে যে জলগুলো জলীয় বাষ্পের মাধ্যমে মেঘ হিসেবে আমরা দেখতে পাই, সেগুলো গিয়ে হিমালয়ের সাথে মেঘগুলো ঘর্ষণ আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বা সেখানে অতিবৃষ্টি হয় অনেক সময়। সেই বৃষ্টির পানি এবং পাহাড়ের সাথে যে মেঘের একটা সংঘর্ষ বলা যাবে না। মেঘ তো ভেসে বেড়ায়। তো পাহাড়ের সাথে পাহাড়ের কাছ দিয়ে যাওয়ার সময় সেই জলগুলো পাহাড় বেয়ে সমতলে আসে। এবং সেই সমতলে যে জলগুলো আসছে আমি আপনাদের কয়েকদিন পরে আমার বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার ভিডিও আছে আমি দেবো আপনাদেরকে। সেগুলো ছোট, ছোট খাল আকারে, হ্রদ আকারে নিচে নামে। নিচে নেমে বিভিন্ন নদী হয়েছে। এই যে গঙ্গা আসলো কোথা থেকে? গঙ্গা কি একটা পাহাড় থেকে এসে গঙ্গা হয়েছে? না। শত, শত পাহাড়ের অববাহিকা থেকে এই যে ছোট, ছোট ঝিরির মতো হয়ে গঙ্গা হয়েছে। বিপাশা নদী, বিয়াস নদী হয়েছে। অসংখ্য নদী এরকম আপনারা যে সুরমা নদী দেখতে পান সিলেটের যারা আছেন, গোমতী নদী, প্রত্যেকটা নদীর উৎপত্তিস্থল ভারতে। বা ভারত থেকে অনেক নদী পাকিস্তানেও গেছে। এই জলগুলো আমাদের সবার, এই ভারতীয় উপমহাদেশের সবার। কারণ এই জলগুলো আপনার আমার বিভিন্ন আ জলীয় যে উৎসগুলো আছে, হতে পারে নদী, খাল, পুকুর, সমুদ্র, সব জায়গা থেকে জলীয় বাষ্পের মাধ্যমে এটা সংরক্ষিত হয়। সেখান থেকে মানে বৃষ্টি, এগুলো সবার জল। সুতরাং এটা ভারতের জল নয়। ভারত থেকে আসছে কারণ ভারত উঁচুতে, আমরা নিচুতে। তো এটা তো আসলে এই সাংবাদিক যারা তাদের পড়াশোনা আছে কিনা বা আমাদের বাংলাদেশের এই আমি যে বাঙ্গু বলি, কেন যে বলি নিশ্চয়ই বুঝতে পারছেন বাঙ্গু কেন বলি। এই দেখুন এভাবে মিম বানানো হচ্ছে যে হাসিনা আর মোদি জল ছেড়ে দিচ্ছে। এখানে বাংলাদেশ ভেসে যাচ্ছে। মানে এই একটু আগে যে দেখালাম নাহিদ, তার বাবার যেমন তার বিশেষ অঙ্গের জলের কোনো কন্ট্রোল নাই।
তার ছাত্রীদের দেখলেই তার বিশেষ অঙ্গ থেকে জল পড়া শুরু হয়। এই বাঙ্গু মোমেনদের জল সম্পর্কে কোনো ধারণা নেই। মানে তাদের বিশেষ অঙ্গ দিয়ে জলটা যেরকম বের হয় ওরকম মনে করে বালতির পানি ঝেড়ে দিল আর সবাই ভেসে গেল। নাহিদের উচিত তার বাবার বিশেষ অঙ্গে যদি এই বাদ না করে বিশেষ অঙ্গে বাদ দেয়া, কারণ এটা মানুষের জন্য হুমকি, যাকে তাকে ধর্ষণ করে ফেলছে। এবার আর যে বাঙ্গুরা আছে তাদের আমি বলি, জল নিয়ে একটু পড়াশোনা করা যায় না? কুয়োর ব্যাঙ কুয়োতে সারাক্ষণ চিন্তা করলে হবে? আচ্ছা, সহজ করে উদাহরণ দিই। আচ্ছা, আমি বিশেষজ্ঞদের ভিডিও দেখাবো। আমি বিশেষজ্ঞ নই, জল বিশেষজ্ঞ নই, কিন্তু একদম এটুকু বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স বুঝতে হবে না। টিনের চালের সম্পর্কে তো অনেকেই অবগত। আমাদের কম বেশি সবাই এই টিনের চালে বৃষ্টি পড়লে কীরকম হয় সে অভিজ্ঞতা আছে। টিনের চালের যখন বৃষ্টি পড়ে, হ্যাঁ, সেই চালে তো ঢেউ থাকে, তাই না? সেই ঢেউগুলো দিয়ে বৃষ্টির জল নিচে পড়ে বা পানি নিচে পড়ে। আপনি যদি ওই টিনের চালের নিচের দিকটাতে এসে বাঁধ দেন, তাহলে যে উপরে জলটা পড়ছে ওই বাঁধ দিয়ে কি আপনি ঠেকাতে পারবেন? মনে করেন, আমি কি দিয়ে উদাহরণ দিই? ধরুন এটা একটা চাল, এখান দিয়ে জল নিচে পড়ছে, টিনের চাল, হ্যাঁ, এরকম থাকে টিনের চাল, রাইট? কীরকম থাকে? এই তো এরকম থাকে, তাই না? ধরুন এইখানে জল পড়ছে, আপনি এখানে একটা বাঁধ দিলেন তো, ওই বাঁধ উপচে, জল যখন বেশি পড়বে বাঁধ উপচে নিচে পড়বেই। আর আপনি যদি নিচে আরেকটা বাঁধ দেন, তাহলে ওপর থেকে বাঁধ অতিক্রম করে যে জলটা নিচে এসছে সেটাকে আপনি উপরে পাঠাতে পারবেন না। পাহাড় থেকে সমতলে যে জল আসে, ভারত যে বাঁধগুলো যেখানে দিয়েছে, বেশ কিছু জায়গায় ভারত আমাদের সাথে বৈষম্য করেছে, কোনো সন্দেহ নেই। সেগুলো আন্তর্জাতিক আদালত, জাতিসংঘের মাধ্যমে সমাধান হবে। চিৎকার করে তো সমাধান হবে না। তো তাদের জলটা আসছে উঁচু থেকে নিচে, তারা যেখানে বাঁধ দিচ্ছে সেই বাঁধের পাল্টা বাঁধ নাকি দেবেন? তো সেই পাল্টা বাঁধ দিলে তাদের জলকে আপনি আটকাতে পারবেন, নাকি আপনি এই জলগুলো ঠেলে তাদের দিকে ফেলতে পারবেন? মানে ভাবটা এমন পুকুরের জল দিয়ে কম্পেয়ার করে, বা স্রোত নেই এমন নদীর, যে আমি একটা বাঁধ দিয়ে দিলাম থেমে গেল জল, এরকম না। সমতলে যে পাহাড় থেকে যে জল নামে ওটা থামানোর ক্ষমতা কারোর নাই, এমনকি ভারতেরও নাই। বাঁধ দিলে সেই বাঁধ উপচে জল পড়বেই। অতিবৃষ্টিকে ভারত বিদ্বেষ হিসেবে দেখিয়েছে। আচ্ছা, আমরা বিশেষজ্ঞের মতামত দেখি। প্রশ্নটা রইল আমার কাছে। প্রশ্নটা যমুনা টেলিভিশনের সৌজন্যে, নিকোলকে আপনারা চেনেন, তিনি বেশ জনপ্রিয় সাংবাদিক। তো আমরা দেখি যমুনা টিভির সৌজন্যে আসলে এই বাঁধ নির্মাণ করে ভারত আমাদের এই জল দিয়ে ডুবিয়ে দিয়েছে, মানে বাঁধ ছেড়ে দিয়ে জল দিয়ে ডুবিয়েছে। আসলে বাস্তবতাটা কি সেটা আমাদের একজন বিশেষজ্ঞ এখানে উপস্থাপন করবেন। প্রশ্নটা রইল আমার কাছে। আমি তারপর একটু বলে রাখি যে আমাদের এই বিশেষজ্ঞ প্রকৌশলী ইনামুল হক কিন্তু এই পানি বা এই নদী নিয়ে বেশ গবেষণা করেছেন এবং বেশ পরিচিত মুখ যারা এই ফিল্ডে আছেন তাদের কাছে। শুনুন, আমি একটু প্রকৌশলী ইনামুল হক, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন পানির উচ্চতার কারণে বাঁধ থেকে অটোমেটিক পানি রিলিজ হয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোনো আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। পুরো বিষয়টি নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। দেখুন, এই যে সকল ড্যামগুলো থাকে, সে ড্যামগুলোতে একটা জলাধার, ড্যাম সাধারণত একটা জলাধার সৃষ্টির জন্য ড্যাম করা হয় নদীর মাঝখানে বাঁধ দিয়ে, কংক্রিটের বাঁধ, মাটির বাঁধও হতে পারে, ব্রিক ড্যাম হতে পারে। তো ডম্বরু যে ড্যামটা, যেটা একটা আলোচনার ব্যাপার এসে গেছে, ডম্বরু ড্যামটা এটা গোমতী নদীর উজানে, মানে যেখান থেকে উৎস তার একটু পরেই ধলাই জেলাতে তৈরি হয়েছে। একটা পাহাড়, একটা পাহাড় শ্রেণী আছে, সেটাকে ভেদ করে নদীটা প্রবাহিত হয়েছে। ওই ভেদের জায়গায় একটা ধরনের ড্যাম করা হয়েছে। তো সামনে একটা বিরাট জলাধার হয়ে গেছে, এটি ডমরু জলাধার, এবং সেটা মানুষের কাছে এটা একটা পর্যটন কেন্দ্র, বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং আমরা আগে বলে আসছি যে এই সকল ড্যামগুলো বন্যা নিয়ন্ত্রণের জন্য সুবিধাজনক। কিরকম, যে অনেক বৃষ্টিপাত হলো তো ড্যামে পানিটা অনেকখানি আটকে রাখলো, তারপর আস্তে আস্তে ছাড়া হলো, সেই জন্য এটা বন্যা নিয়ন্ত্রণের জন্য এটা সুবিধাজনক। কিন্তু ড্যামগুলো যাই করা হোক না কেন, ওর একটা ফিলিং লেভেল থাকে, ভরতে একটা পর্যায়ে গিয়ে তার একটা স্পিলওয়ে থাকে, যেটাকে বলে যে ছাপিয়ে যাওয়া জল, স্পিলওয়ে বলে।
আবার গেটও থাকে, স্পিলওয়ে অনেক সময় গেটও থাকে, যে যে ড্যামের ভিতরে অনেক পানি আছে, স্পিলওয়েতে হচ্ছে না, আমরা তাড়াতাড়ি বের করতে চাই, তখন গেট খুলে দেয়, আর এটা স্পিলওয়ে দিয়েও চলে যায়। তো দুটো সুযোগই থাকে। এখন হাই কমিশনার সাহেব বলেছেন, তাই না? জি। হ্যাঁ, হাই কমিশনার সাহেব সঠিক কথাই বলেছেন, স্পিলওয়ে দিয়ে গেছে। এখন আমাদের কাছে তো তথ্য আসে নাই, আমরা বলছি যে গেট খুলে দিয়েছে। এই হচ্ছে ব্যাপারটা। তো ঘটনা ঘটেছে যে ওই জলাধার থেকে অতিরিক্ত পানি হয়েছে, বৃষ্টির পানি বেরিয়ে আসছে। ওই জলাধারটা গোমতী নদীর যে কিন্তু অববাহিকা, আমাদের কি আগে থেকে জানবার কোনো উপায় ছিল না? তাহলে তো আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। হ্যাঁ বলছি, ওটা হলো যে এই জলাধারটা পুরো গোমতী অববাহিকার 20%। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যত জল আমরা দেখতে পাচ্ছি, যত পানি দেখতে পাচ্ছি বন্যার, সেটার মাত্র 20% যেই বাঁধ খুলে দেওয়া নিয়ে এত ধরনের গুজব, কেচ্ছা কাহিনী। খুব ঠান্ডা মাথায় আপনারা শুনবেন কথাগুলো, এবং আমার মনে হয় যে এই 3 মিনিট যথেষ্ট এই ভিডিওটার, যে আসলে ঘটনা কি ঘটেছে। আরেকজন বিশেষজ্ঞের কথাও আমি আপনাদের শোনাবো। অর্থাৎ জলটা যে নেমে আসলো, এর ফলে যে একটা বিরাট ডিজাস্টার হয়ে গেল তা না, ওই কারণে নয়। ডিজাস্টার যেটা যেটা বিপর্যয় যেটা ত্রিপুরা অঞ্চলে হয়েছে, সেটা বৃষ্টিপাতের জন্য, অতিমাত্রায় বৃষ্টিপাতের জন্য। যেমন প্রথমে কথা বলা হচ্ছিল যে ফেনী ডুবে গেছে ওই ড্যাম খুলে দেওয়ার জন্য। ওই ড্যামের পানি ফেনীতে আসে না, ওই ড্যামের পানি কুমিল্লাতে যায়। এটা হলো উদয়পুর হয়ে, কুমিল্লা হয়ে, দেবিদ্বার হয়ে, ওটা দাউদকান্দিতে পড়ে, মেঘনা নদীতে পড়ে। আর ফেনীতে যেটা, সেটা হলো মুহুরী নদী। মুহুরী নদীর পানি ওখানে এসে এটা সোনাগাজীতে পড়ে। তো এটা দুটো পথ। এটা আমাদের একটা এক ধরনের ভুল ধরনের ধারণা হয়েছে। তবে যেটা প্রশ্ন আসছে, আমরা কি জানি না? হ্যাঁ, আমাদের সেই ধরনের নিজস্ব মনিটরিং ব্যবস্থা থাকা দরকার, তাহলে জানবো। আজকাল তো মোবাইলের মাধ্যমে জানা যায়, এটা তো চট করে জানা যায়। এই অন দি স্পটে কি হচ্ছে সেটা করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তো দেখে দেখে মারছে। এখন তো সেই পর্যায়ে চলে গেছে। আমাদের তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, তাই না? কত কিছু আছে। আমাদের তো সেটা যে পারা যাবে না, এটা ইম্পসিবল। আমি প্রশ্ন আমরা স্পষ্টভাবে বুঝলাম যে ব্যর্থতা আমাদের মনিটরিং ছিল না। আমরা এই ব্যাপারে সচেতন ছিলাম না। আমরা সবসময় এটাই করি, সচেতন থাকি না এবং অন্যের উপর দোষ দেই। আপনি ভারত বিদ্বেষী হতেই পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু এই মানুষের দুঃখ দুর্দশা, বন্যার মতো ভয়াবহ অবস্থায় আপনি ভারত বিদ্বেষ দেখিয়ে আপনার স্বার্থ উদ্ধার করবেন। জামাত শিবিরের সেই রাজাকাররা ১৯৭১ সাল থেকে, আমাদের যেহেতু ভারত মিত্রবাহিনী ছিল, আমাদের সাহায্য করেছে, তাই তারা ভারত দেখতে পারে না। তো সেই বিদ্বেষ আপনি এখনো দেখাবেন নিরীহ মানুষদের উপরে। এই ধরনের এই যে প্রকৃতি কর্তৃক যে আসলে নিষ্ঠুরতা বলবো, সেটাকে আপনি রাজনৈতিক ইস্যু বানাবেন, সেটার তো আপনাকে হতে দেয়া হবে না। কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, মানুষ আর মূর্খ নেই। আপনি বলবেন, একটা কিছু দাবি করবেন, আপনি একটা স্টুপিড হয়ে বা কুশিক্ষিত হয়ে, হ্যাঁ? এটার সাথে ভারতের আসলে দায় নেই, ভারত করছে না। কিন্তু আপনি ভারতের ওই যে আপনার ভারত বিদ্বেষ দেখাতে হবে, সেই ধারাবাহিকতা আপনি ভারতে মানে না, যত না বলুক, না, এটা ভারতই করেছে। আপনি গায়ের জোরে এটা করবেন। তো করেন, আপনার যেটা ভালো মনে চায়। আপনি যেটা ভালো মনে করেন আরকি। তো এবার ভারতের কি একদমই দায় নেই? ভারতের দায় আছে। তিস্তা যে বাঁধ, সেই বাঁধের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে যৌক্তিক কারণেই ভারতের প্রতি এই ইয়েটা আছে যে ভারত আমাদের ন্যায্য হিস্যা কেড়ে নেয়। এটা ট্রু। তো সেই বিষয়টি সমাধান করতে হবে। মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে আপনি কোনোভাবেই আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমি শান্তিতে থাকতে পারব না। আম এবার আরো কয়েকটি বিষয় দেখাই। দেখুন তো, ভারতীয় গণমাধ্যম, এটা কি কোনো গণমাধ্যম সূচক কাজ করেছে? জি ২৪ ঘন্টার মতো মেইনস্ট্রিম মিডিয়া বলছে কি, দেখুন, ছাড়লো জল হাবুডুবু খেতে বাংলাদেশের কাতর বাংলাদেশের কাতর আরজি। আচ্ছা, খুব নতজান হয়ে যে এই যে ভারত ছাড়লো জল, দেখতে পাচ্ছেন? তারা করেছে ত্রিপুরা, হ্যাঁ? ত্রিপুরার যে বন্যা, ত্রিপুরার ফ্লাড, যে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে বাংলাদেশের কাতর আরজি। এটা ২১শে আগস্ট তারা ছেপেছে। এইটা কোনো পেশাদারিত্বের লক্ষণ? একটা দেশ জল ছেড়েছে, তাতে বাংলাদেশের মানুষজন হাবুডুবু খাচ্ছে, তাতে শান্তি। যেটি সত্য নয়। এই বিশেষজ্ঞ তো বললেন যে ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ খুলে দেওয়া হয়নি।
যেটা হয়েছে, বাঁধের উপর দিয়ে যখন জল যাচ্ছে তো উপচে তো পড়বেই। আপনি যত বড় বাঁধ দেন, আপনি হাওয়া থামাতে পারেন অনেক কিছু দিয়ে, বালি থামাতে পারেন, জল থামাতে পারবেন না। জল খুবই, মানে এটা এই শক্তি, মানে এটা যখন কেউ যদি কখনো আপনি জলে পড়ে থাকেন, গভীর সমুদ্রে যদি সাঁতরে থাকেন, বা কখনো বড় বড় জাহাজ দুর্ঘটনার শিকার হন, আমি হয়েছি, আমি জানি। হ্যাঁ, জল জল কি, বা আপনি যদি কখনো ঘোল দেখেছেন কিনা, এগুলো অনেক বিস্তারিত ব্যাপার। যাই হোক, জলের শক্তি সে এক, মানে এর চেয়ে বড় দানব আর নেই। যাই হোক, আপনি বাঁধ দিয়ে কোনোভাবে জল থামাতে পারবেন না। জল উপর থেকে নামছে, বাঁধ দিয়ে আপনি সাময়িকভাবে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, বন্যা নিয়ন্ত্রণ, ছোটখাটো বন্যা নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জল বেশি হয়ে গেলে, বৃষ্টি যত বাড়বে, পাহাড় থেকে জল এসে ওই আ মানে যেখানে সংরক্ষিত থাকে জল, সেটা ভরে যাবে, পড়বে, স্বাভাবিক। আপনি কি কখনো বালতি দিয়ে, মানে বৃষ্টির পানি বালতি দিয়ে আপনি সংগ্রহ করছেন, বালতি উপচে পড়া কি ঠেকাতে পারবেন? যে বালতি ভরে গেলে উপচে পড়বে, আপনি যত যা দেন না কেন। তো এটাই হয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়ার এটা কি, এটা কোন ধরনের আচরণ? এই থেকে বাংলাদেশের ভারত বিদ্বেষীরা সুযোগ পায়। তারা ভারতের এই যা করেনি তাও বেশি ছড়াতে পারে। এরপরে দেখুন, ৮ ঘন্টা আগে সুরেশ মুখার্জি নামের একজন কট্টরপন্থী হিন্দু, তিনি বলছেন কি দেখুন। আ ওই দেখুন তার ওয়েবসাইট ভিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, সম্ভবত বিশ্ব হিন্দু। বাংলাদেশের বন্যায় ভারত থেকে যেন ১ পয়সার ত্রাণও না যায়। মানে তিনি কি একজন গর্বিত ভারতীয়, দেখুন এখানে ৩২,০০০ লোককে হাহাড়ি দিয়েছেন। মানে হিন্দু, মুসলিম সবাই মিলেই বাংলাদেশী ভারতীয়। কারণ এটা কোনো মানুষসুলভ আচরণ নয় তো। এটা কোনো মানুষের কথা? মানুষ বিপদে পড়বে, মানুষ সাহায্য করবে। মানুষ কেন? অন্য যেকোনো প্রাণী বিপদে পড়বে, সাহায্য করবে। এটাই তো প্রতিবেশীর কাজ। এই যে আমরা ভারত, মানে আওয়ামী লীগ আ একটা সন্ত্রাসী দল। কিন্তু তারপরও তারা চেষ্টা করেছে ভারতের সেভেন সিস্টারের যেন কোনো সন্ত্রাস না যায়। এটা প্রতিবেশী দেশ হিসেবে সাহায্য করাটা কর্তব্য। এখন ইউনূসের সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক না, খণ্ডকালীন সরকার, তারাও সাহায্য করবে, এটাই নিয়ম। দেখো, সনাতনী বিধান রায় নামের আরেক স্টুপিড, সে বলছে কি, বাংলাদেশের বন্যায় ভারত থেকে যেন ১ পয়সা ত্রাণ না যায়। এই যে উস্কানিমূলক কথাবার্তা, এগুলোর কোনো দরকার আছে? এগুলো তো আমরা বাংলাদেশের ধর্মান্ধ জঙ্গিদের কথা বলতে দেখি। তো জঙ্গিদের সাথে এই হিন্দুদের পার্থক্য তো দেখতে পাচ্ছি না। যেমন ভারতে যখন রেল দুর্ঘটনা হয়, সেখানে অনেক বাংলাদেশের এই ধর্মান্ধ, উগ্র মুসলিম এবং ভারত বিদ্বেষীরা হা, হা আনন্দ পায়। হ্যাঁ, মরেছে, ভালো হয়েছে। ভারতে কোথাও রেপ হলে তারা আনন্দ পায় এবং বলে যে ভালো হয়েছে। এই তো এই যে হিন্দুরা সো কল্ড না, এরা হিন্দুত্ববাদী। হ্যাঁ? এরা যে এই বলছে, তারা আনন্দ পাচ্ছে। কোনো ত্রাণ দেবে না। মানে ত্রাণের জন্য বাংলাদেশ বসে নেই। কিন্তু এই যে কথাটা বলা, এটা কত বড় অমানুষ হলে পরে এরকম কথা বলা যায়। তো এইগুলোর মাধ্যমে আসলে বাংলাদেশের যারা ভারত বিদ্বেষী তাদের চাঙ্গা করে দিচ্ছে। এতে লাভবান হচ্ছে জামাতে ইসলাম সহ পাকিস্তান প্রেমী যারা আছে, পাকি প্রেমী, তারা এই বাংলাদেশের যারা আসলেই ভারত বিদ্বেষী না, তাদের দেখে বলছে, "দেখো, তোমরা যে ভারতকে এত ভালো দেশ বলো, বন্ধু রাষ্ট্র বলো, দেখো তারা, তাদের দাদারা কিরকম খারাপ।" হ্যাঁ? এই প্রোপাগান্ডায় কিন্তু মোমেনরা খুব এগিয়ে। সো এই জিনিসটাকে আমরা প্রশ্রয় দেব না। এটা আমার আপনাদের কাছে নৈতিক আ আ দায়িত্ব বলে আপনাদের কাছে অনুরোধ। ভারতীয় বন্ধু যারা আছেন, আমি তো নিজে কমেন্টে দেখেছি। আমার ভিডিওর পোস্টের নিচেই যখন এই বাংলাদেশে হাসিনার মতো একজন স্বৈরাচারকে হটানোর চেষ্টা করছে, তখন ভারতীয়রা জানে কি হাসিনা মানে তাদের জন্য একজন বিশাল দেবীর মতো। বাংলাদেশের দেবী আরকি হাসিনা। হাসিনা হিন্দুদের জন্য খুব ভালো, হাসিনা ভারতের জন্য খুব ভালো। আসলে যে হাসিনা সবাইকে ঘোল খাইয়েছে, এটা যে তার পুরোটাই অভিনয়, বাটপারি ছিল, এটা ভারতীয়রা কিছুদিন পর বুঝবেন। যাই হোক, হাসিনাকে আ হাসিনার এই গণহত্যার বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়েছে, সেটাকে অনেক ভারতীয়রা কমেন্ট করেছে যে, ভারত যদি জল ছেড়ে দেয়, তোরা ডুবে মরে যাবি।" মানে এটা কোন ধরনের কথা? আমি দেখেছি। শতখানেক কমেন্ট দেখেছি মানুষের মধ্যে। এটা কেমন ধরনের মানসিকতা? ভারত জল ছেড়ে দিলে বাংলাদেশ ডুবে যাবে। বাংলাদেশ জঙ্গি ছেড়ে দিলে ভারতের সেভেন সিস্টার ভেঙে যাবে। একই তো কথা। মানে আপনি বাংলাদেশ ডুবে যাক, আপনি চান? বাংলাদেশের, আপনার কাছে সব মানুষ খারাপ। বাংলাদেশে কোনো ভালো মানুষ নেই। আবার এই জঙ্গিরা, আরেক ভারতের উগ্রপন্থী যে জঙ্গি আছে, তাদেরকে অস্ত্র দেবে, ইয়ে দেবে, সেভেন সিস্টার ভেঙে ফেলবে। ভারত দ্বিখণ্ডিত হয়ে গেলে তাদের লাভ। মানে চিন্তার পার্থক্য তো নেই। কোনো পার্থক্য আমি দেখি না। তাহলে মানে আপনি বিদ্বেষ দেখাচ্ছেন, পাল্টা বিদ্বেষ। বিদ্বেষের মানে বিরুদ্ধে বিদ্বেষই হবে। ভালোবাসতে শিখুন মানুষকে, মানুষের ভুলগুলোকে ক্ষমা করতে শিখুন। এই যে কুশিক্ষিত যেগুলো, এই নাহিদ থেকে শুরু করে আমি দেখালাম, কঠোর সমালোচনা করলাম। কেন করেছি? কারণ এগুলো তারা মানুষকে বিভ্রান্ত করছে। আবার এই ধরনের এই যে সো কল্ড চ্যাটার্জি, ব্রাহ্মণ, এগুলোয় হিন্দুত্ববাদীরা যে ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে, এতে কি হবে? সমাজে বিশৃঙ্খলতা তৈরি হবে। এবং এক দেশ অন্য দেশের প্রতি বিদ্বেষ তৈরি হবে। এই যে বাঁধ নিয়ে এত কথা। দেখুন তো এখানে রতনলাল নাথ, তিনি ত্রিপুরার মন্ত্রী, পানি বিশেষজ্ঞ, বা পানি বিষয়ক বোধহয়, হ্যাঁ। তো তিনি কিন্তু বলেছেন যে এইখানে এরকম কোনো বাঁধ তারা খোলেননি। তারপরে এটা কে ঠেকাবে? তো এগুলোর থেকে আমাদের সচেতন হতে হবে। আরেকটা, এই যে এই লোকটাকে অনেকে বউ ব্যবসায়ী বলে, নাতালিয়া হাবিব। আমি
বউ ব্যবসায়ী বলতে চাই না, এটা এই বিশ্লেষণের সাথে আমি একমত নই। তবে সে তার বউকে দেখিয়ে মানে সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার তৈরি করে। মানে বউকে দেখিয়ে মানে কি, সে কিভাবে একটা অবাঙালি একজন ফিরিঙ্গি বা ফরেনার বিয়ে করলো, সাদা চামড়ার বিয়ে করলো। তার বউ কিরকম হাসে, কিরকম বাংলা বলে, এরকম আরকি। দেখবেন নতুন, নতুন কেউ ইউরোপ আমেরিকায় গেলে টয়লেটটা দেখতে কিরকম, হ্যাঁ? সেগুলো পর্যন্ত ভিডিও কলে তার পরিবারের লোকজনকে দেখাবে। এগুলো করে। এগুলো হচ্ছে ফইন্নি মার্কা কাজ কারবার। চিন্তার দিক থেকে যারা ফইন্নি তারা এই কাজগুলো করে। তো তাকে অনেকে বউ ব্যবসায়ী বলে, আমি সেটা বলতে চাই না। কিন্তু দেখুন কত বড় ধান্দাবাজ। সে তো শুধু মানে বউ নিয়েই বিতর্কিত না। সে বলছে যে ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাতা কোম্পানি নিয়ে আসবো। স্বাধীন বাংলাদেশে বর্ডারের নদীগুলো বাঁধ নির্মাণ করতে। দেশের মানুষকে রক্ষা করতে। দেখি কে আসে বাধা দিতে। মানে এই দেখুন কত বড় মূর্খ। কে আসে বাধা দিতে? এটা তো বাধা না, বাধা। বাধা মানে বেঁধে রাখা। বাঁধ, বেঁধে রাখা। বাঁধা, বাঁধা মানে বাঁধে রাখে। তোকে বাইন্ধে রাখতে যাবে কে? পাগল ছাগল বাঁধার টাইম আছে নাকি? দেখুন এই সেই স্টুপিড, এখানে আবার ৯০,০০০ এর মতো মানুষ রিঅ্যাক্ট করেছে। বাঁধ দিয়ে নাকি সে ভারতের জল ঠেকাবে। মানে তার কথা আরকি ভারতের জল। হ্যাঁ? জল কখনো বাঁধ দিয়ে ঠেকানো যায়? মূর্খ কোথাকার। মানে এটা দিয়ে একটা সুড়সুড়ি দিল আরকি। সোশ্যাল মিডিয়া তার আরো বাঙ্গু যে নির্বোধগুলো আছে তারা বলবে, আহা মসিয়া চলে এসছে। কি বড় বীর, মানে স্টুপিড গুলো কোথাকার। মানে এরা শুধুমাত্র ভাব ধরেছে কি? মানে বিশাল এক হরিদাস পাল। আমি সাধারণত মানুষকে আক্রমণ করি না এরকম এরকম মানে নির্বোধ না দেখলে। হ্যাঁ? এই যে নাহিদ, তার মানে ওস্তাদের ওস্তাদ। তাদের তো নবী হচ্ছে আসিফ নজরুল। তো আসিফ নজরুলের ওস্তাদ ইউনূস। সে বলতেছে বন্যা নিয়ে যা প্রচার হচ্ছে তা দুঃখজনক। বাংলাদেশে যা প্রচার হচ্ছে সেটা একদম পড়েন, আপনারা পড়ে নেন। সেখানে নাহিদ বোঝে বেশি। এবার দেখেন বন্যার্তদের মন্দির থেকে সাহায্য করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা, বৌদ্ধরা তাদের আ আ আ সংরক্ষিত টাকা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে। পাগলা মসজিদে যে কোটি, কোটি টাকা পাওয়া যায় কয় মাস পরে, পরে। সেখান থেকে মানুষ অনেকে অনুরোধ করেছিল যে মসজিদের টাকা বন্যার্তদের ব্যয় করা যাবে কি? এখানে দেখুন শরীয়তের নির্দেশনা দেখুন, ইসলাম কত সুন্দর দেখুন। যেকোনো দান দাতার ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে হয়। তাই যে টাকা মানুষ মসজিদের জন্য দিয়েছে তা মসজিদের কাজেই খরচ করতে হবে। মসজিদের জন্য দানকৃত অর্থ মসজিদ ছাড়া বন্যার্ত বা দরিদ্র বা অসহায় মানুষকে দান করা সহ অন্য জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে না। দিস ইজ ইসলাম। বুঝতে পেরেছেন? ইসলাম কিভাবে দেখে? হিন্দু ধর্মাবলম্বীরা পূজার জন্য সঞ্চয় করা টাকা থেকে বন্যার্তদের টাকা দিতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উপাসনালয়ের যে আসলে যে ডোনেশন আসে আ আ সেইগুলো থেকে বন্যার্তদের টাকা দিতে পারে। মসজিদের বা মাজারের দান করা টাকা কোনো কল্যাণমূলক কাজে দেওয়া যাবে না। এটা দিয়ে মসজিদ বানাতে হবে। বাংলাদেশে মসজিদের অভাব কোথায়? কিছু, কিছু জায়গায় যেমন হিন্দু ধর্মাবলম্বীদের মসজিদের জায়গাতে দিয়েছে মুসলমানরা। আমি যেমন তাদের সেলিউট করেছি। এই সকল মুসলমানদের আমি মাথায় তুলে রাখতে চাই। তাদের নিয়ে কখনোই কোনো অবজ্ঞা করতে চাই না। কিন্তু এই দেখুন জাতীয় মানে বাংলাদেশের জাগো নিউজে দেখুন এটা হচ্ছে যে ইসলাম। হ্যাঁ? ইসলামী ডেস্ক থেকে এটা এসছে। শরীয়তের নির্দেশনা। এটা হচ্ছে যে ইসলাম। এবার ভাবুন। আমরা যে মরুর ডাকাতকে বলি একটা অমানুষ, এটার কারণটা কি? তার অনুসারীদের কাছ থেকে পাওয়া যায়। শরীয়ত কি? মুহাম্মদের নির্দেশনা। যাই হোক, ইসলাম নিয়ে আর বেশি কিছু বলছি না, বিরক্ত। আ আমার এক আ শহীদ বন্ধু সাইফুল আজাদ সৌরভ তিনি পোস্ট করেছেন যে ২০০ কুকুরের খাবার প্যাকিং চলছে। আমরা একটু পরে বিতরণ করতে যাচ্ছি। দেখুন, এই যে মানুষগুলো তাদেরকে আপনি কি বলবেন? এই যে মহৎ কাজটি করেছেন, এই বন্যায় একজন ক্ষুধার্ত মানুষের মতো একটা কুকুরও ক্ষুধার্ত। আমার কি কষ্ট লেগেছে। আমি আ খুবই ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি ব্যক্তি জীবনে। তারপরেও এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি না। কান্না চলে আসে। আ আ নদীর মধ্য দিয়ে কুকুর ভেসে যাচ্ছে। নিচ থেকে কুকুর যখন উপরে মানুষ দেখছে, কেউ একজন ভিডিও করছে, তখন ওই জলের মধ্যে সে লেজ নাড়ছে, ভেসে যাচ্ছে। আরে কত, কত প্রাণী মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছেন। কত গরু, ছাগল ভিডিও দেখে মানে এটা যে যাচাই করবো এই সময়ের কিনা সেটাও মানে আসে না ভেতর থেকে। মানে এটা খুব কষ্ট লাগে। আরো বেশি কষ্ট লাগে দেখুন পাহাড়ে। মানে আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো কি বলছে? যে পাহাড়ে বন্যা, অমুক জায়গায় সাজেকে বন্যা, ওখানে বন্যা, ২০০ পর্যটক আ আ আ আটকে পড়েছেন। কিন্তু সেখানকার মানুষদের জন্য নিউজ হয় না। সেখানকার মানুষ না, পর্যটক আটকা পড়েছে। মানে মনে হচ্ছে যে কোনো এক দ্বীপে যেখানে জনশূন্য কোনো প্রাণী নেই, সেখানে মানুষ আটকা পড়েছে। ওইখানে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের আদিবাসীরা মানুষ না, ওখানে প্রাণী না। পর্যটক আটকা পড়েছে। এগুলো হয় বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার মানে এটা খুব আমাকে কোনোদিন দেখবেন না বোধহয় আমি নিজেকে বাঙালি আর বলব। আমি বলি বাংলাভাষী। যেহেতু আমার মাতৃভাষা বাংলা, সেই হিসেবে আমি বাংলাভাষী, কিন্তু আমি বাঙালি না। বাঙালি ছিলাম, আমি বাঙালি না। যেমন আমি মুসলমান না, মুসলমান ছিলাম। এরকম জঘন্য গোত্রে আমি থাকতে চাই না। বাঙালির মতো জঘন্য চুতিয়া স্বার্থপর আপনি
পৃথিবীতে যদি যা কার কতজন অভিজ্ঞতা আছে জানি না। আমি যত ধরনের জাতিগোষ্ঠী দেখেছি, আমি এই জীবনে এই অল্প সময়ে না হলেও ৫০ এর ঊর্ধ্বে জাতিগোষ্ঠীর সাথে মানে শুধু দেখিনি, তাদের আচার-আচরণ রিড করেছি। তারা কিভাবে তাদের খাদ্যাভ্যাস কি, তারা কতটা পরোপকারী, তারা কিভাবে চলাফেরা করে, অন্যের দুঃখে-সুখে কিরকম, এরকম অনেক জাতিগোষ্ঠী দেখেছি। বাঙালির মতো চুতিয়া আমি আর দেখিনি কোথাও। আমি বোধহয় দেখব, কিন্তু এখন পর্যন্ত দেখিনি। তো আমি বাঙালি নিচে, আমি কখনোই বাঙালি না। বাঙালি তো মানে অসভ্য, অমানুষ একটা গোত্র। এদের আ গোত্রের আমি খুব ভালো মানুষ নই। কিন্তু বাঙালির মতো এত চুতিয়া আমি না। ভালো থাকবেন। বন্যায় একে অন্যের পাশে দাঁড়ান, সকল প্রাণীর পাশে দাঁড়ান। আ লাইভ দেখার জন্য ধন্যবাদ।